মূলত জাতিসংঘের মহাসচিব আজ টেকনাফে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন কালে 1 লাখ ইফতারের আগেই তিনি ইফতারের করার 1 লাখ রোহিঙ্গাদের সাথে ইফতার করেছেন এবং মানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাও ছিলেন সেখানে। তিনি বলেছেন জাতিসংঘের মহাসচিব যে মিয়ানমারের সব পক্ষকে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে সর্বোচ্চ সংযম অবলম্বন করে মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন করার এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়ার। একই সাথে বাংলাদেশের জন্য তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আশ্বস্ত করেছেন যে টেকসই এবং ন্যায়সঙ্গত ভবিষ্যতের জন্য বাংলাদেশ জাতিসংঘের উপর নির্ভর করতে পারে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব এও বলেছেন যে আগামী রোজার ঈদ বা ইফতার তারা যেন তাদের নিজ বাসভবন অর্থাৎ জন্মভূমিতে তারা করতে পারেন সেরকম তারা কথা বলেছেন। যেহেতু মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ আবু নাঈম আশফাক, আপনি এই রোহিঙ্গা প্রত্যাপন বিষয়ে বিশেষজ্ঞ এবং নিরাপত্তা বিশ্লেষক, সব পক্ষ বলতে জাতিসংঘের মহাসচিব, মিয়ানমারের সব পক্ষ বলতে জাতিসংঘের মহাসচিব কি বুঝিয়েছেন, সমাধানই বাকি? আজকে আমি বলবো যে জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশে আসা, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং যে ঘটনাবলী চলছে এখন বর্তমানে ইভেন্টগুলো চলছে, এটা বাংলাদেশের জন্য একটা ডেফিনেটলি একটা বিরাট অ্যাচিভমেন্ট আমি বলবো, অনেক বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট। এবং বিশেষ করে রোহিঙ্গা ইস্যুর ক্ষেত্রে এইটা একটা বড় যাত্রা বলা যাবে। এইটাতে আন্তর্জাতিক যে সকল দেশগুলো আছে সেই দেশগুলোর বাইরে যে সকল সংস্থা কোনো দেশকে চাপ দিতে পারে অথবা তাদেরকে একটা পরিস্থিতির তৈরি করতে পারে যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ে যা চাচ্ছে সেই অনুযায়ী যেন তারা কাজ করে, জাতিসংঘ তার মধ্যে নাম্বার 1। তো সেই আন্তর্জাতিক সংস্থার নাম্বার 1 বাংলাদেশে আসাটা, দিস ইজ এ বিগ সিগন্যাল ফর মেনি স্টেক হোল্ডার্স। এর সাথে সম্পৃক্ত আপনারা সবাই জানেন, রিজিওনাল পাওয়াররাও যেমন জড়িত, গ্লোবাল পাওয়াররাও কিন্তু এর সাথে সম্পৃক্ত। তার সাথে মিয়ানমারের চলমান যে সকল গোষ্ঠী যারা আছেন, তাতমাদাও সহ এনইউজি এবং অন্যান্য যে সকল বাহিনী আছে ইনক্লুডিং আরাকান আর্মি, তাদের জন্য দিস ইজ এ বিগ সিগন্যাল আই উড সে। আপনারা জানেন যে এই রোহিঙ্গার একটা মনোস্ট্রিং একটা সমস্যা না, যে একটা স্ট্রিং একটা জায়গা থেকে এইটার উৎপত্তি হয়েছে, সুতরাং আমরা ওই উৎসতে যদি সমাধান করি তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। ইট ইজ নট লাইক দিস। এবং মিয়ানমারকে বলাই হয় যে দিস ইজ এ মোজাইক অফ ইস্যুস। এইটা তাদের স্বাধীনতার পূর্ব থেকেই যেটা শুরু হয়েছে, এখনও কিন্তু সেই একই জিনিস চলমান। বিশেষ করে 2021-এ যখন হলো, পরবর্তী পর্যায়ে কিন্তু এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছে যে এইখানে চলমান যারা যুদ্ধ করছে, সংঘাতে লিপ্ত তাতমাদাওয়ের সাথে, তাদের সাথে তাতমাদাওয়ের যে সম্পর্ক এবং সেই সকল গোষ্ঠীর সাথে এইখানে রিজিওনাল যে পাওয়ারগুলো আছে যারা ডাইরেক্টলি এর সাথে ইনভলভ, এর কেমিস্ট্রি কিন্তু এক এক সময় এক একটা হয়। 2023-এর যদি অক্টোবর যদি বলি, অক্টোবরে যখন থ্রি ব্রাদারহুড যে আক্রমণটা করলো, এইটা অনেকের ধারণা যে এইটা হয়েছে চায়নার একটা সাপোর্টের টেসিড একটা সাপোর্টের কারণে এটা থ্রি ব্রাদারহুড তারা তাতমাদাওয়ের এগেনস্টে সাকসেস পেয়েছে ইন শান স্টেট। এবং একই রকমভাবে যে সাপোর্টগুলো তারা এক্সটার্নাল সাপোর্টগুলো পেয়েছে, এই সাপোর্টের কারণে আরাকান আর্মি চীনের পালেতোয়া থেকে শুরু করে একদম সর্বদক্ষিণ পর্যন্ত চলে এসেছে এবং অলমোস্ট পুরোটাই দখল করে ফেলেছে। সো এইখানে দেখেন যে অংশীজন কিন্তু অনেক স্টেট যেমন আছে, অর্থাৎ তাতমাদাও এখন রিপ্রেজেন্টিং মিয়ানমার, আবার নন স্টেক হোল্ডার্সও আছে। ইভেন ওয়াজ স্টেটের যারা আছে যুদ্ধ করছে তারাও আছে, চীন স্টেটের যারা সিএনএফ যুদ্ধ করছে তারাও আছে, এমএনডিএ আছে, অনেকে আছে। সো ভিতরে যারা যুদ্ধ করছে তাদের সাথে কেমিস্ট্রি, রিজিওনাল পাওয়ারের কি কেমিস্ট্রি বর্তমানে আছে অথবা সামনের দিকে কিভাবে আনফোল্ড হবে, তার উপরে নির্ভর করে যে হাউ উই আর গোয়িং টু সলভ দ্য রোহিঙ্গা ইস্যু।
সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হলো তাতমাদাওকে যদি রাজি করানো না যায়, অথবা এইখানে যে বর্তমানে যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হয়েছে আরাকান আর্মি, তাদেরকে যদি প্রেশার দিয়ে রাজি করানো না যায়, তাহলে কিন্তু ভেরি ডিফিকাল্ট ফর আস যে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো। সো আরাকান আর্মিকেও বুঝতে হবে যে তাদের কিন্তু আর কোনো অপশন নাই। তাদের পূর্ব দিকে যেমন তাতমাদাও, উত্তর দিকে আছে সিএনএফ অর্থাৎ চীন, যার সাথে তাদের কোনো ভালো সম্পর্ক নাই। সো তাদের একমাত্র অপশন আছে, যেটা বাংলাদেশের সাথে যদি সুসম্পর্ক হয় এবং রোহিঙ্গাদেরকে যদি ফেরত নিয়ে আসে, তাহলে তাতমাদাওয়ের যে প্রেশার সেটাকে তারা কিছুটা হলেও নেগোশিয়েট করতে পারবে। আসবো আপনার কাছে আলোচনায়।